আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এই অধ্যায়টা থেকে 20টা বাছাইকৃত এমসিকিউ সমাধান করব। এই 20টা এমসিকিউ সমাধান যদি তোমরা ব্যাখ্যা সহ বুঝে যাও তাহলে আশা করি যে কোনো এমসিকিউ সমাধান খুব সহজেই করতে পারবা। তো আমরা এমসিকিউর এক নাম্বারটা কি বলছে যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ফারেনহাইট স্কেলে মান কত। এটা আমরা দুইভাবে সমাধান করতে পারি। প্রথমটা আমরা দেখাই যে দেখো, আমরা আশা করি একটা সূত্র জানি, আর যারা জানি না তারা সূত্রটা লিখে নিই যে C/5 ইকুয়াল F মাইনাস 32/9 ইকুয়াল K মাইনাস 273/5। আশা করি আমরা এই সূত্রটা জানি। এখানে সেলসিয়াস দেওয়া থাকলে যদি বলে ক্যালভিনে নিতে তাহলে ক্যালভিন বের করতে পারবো, বা ক্যালভিন থেকে ফারেনহাইট বললে যেটা বলবে সেটা আমরা বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। যারা এখন এই সূত্রটা জানি না তারা অবশ্যই মুখস্থ করে নিব। তো আমরা এখান থেকে দেখো C/5 আর কি বলছে আমাদের আমাদের এক নাম্বার কোশ্চেনে কি বলছে যে 5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমাদের সেলসিয়াসের মান দেওয়া আছে, কি বলছে ফারেনহাইট স্কেলে মান লাগবে। তার মানে এখান থেকে আমরা কোন দুইটা নিতে পারি যে C/5 ইকুয়াল ফারেনহাইটের মান লাগবে। তো দেখো ফারেনহাইটেরটা নিলাম F-32/9, এটা হচ্ছে সূত্র লিখে নিলাম। এখন আমাদের সেলসিয়াসের মান কত দেওয়া আছে 5, ঠিক আছে, সেলসিয়াস কত 5, তাহলে 5 বসায় দিই, বা 5/5 ইকুয়াল F-32/9। তো এখানে কত আসবে আমাদের 1 ইকুয়াল F-32/9। তাহলে এখান থেকে মোট কথা আমাদের এফ এর মান বের করতে হবে, বা তাহলে কত আসবে F-32 ইকুয়াল 9। সুতরাং এফ ইকুয়াল কত আসবে আমাদের 41। আচ্ছা, 41 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। যদি আমরা 32-এর সাথে 9 যোগ করি তাহলে 41 আসে, তাই এটাই কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো কি বললো আমাদের, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ফারেনহাইট স্কেলের মান কত 41 ডিগ্রি ফারেনহাইট। তো এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এভাবে মূলত সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস বা ক্যালভিন এই সূত্রের সাহায্যে আমরা নিয়ে থাকি। তাহলে এই একটা এমসিকিউর সাহায্যে যদি আমাদের জ্ঞান অনুধাবন যেখানেই আসে আমরা ব্যবহার করতে পারবো। এখন দেখো, যদি আমাদের এমসিকিউতে আসে এবং খুব শর্টকাটে আমাদের কম সময়ের মধ্যে আমরা যদি এই সূত্র ইউজ না করে অ্যান্সার বের করতে চাই তাহলে কি করতে হবে। ক্যালকুলেটরের সাহায্যে আমি দেখাই। দেখো, প্রথমে আমরা যেটা স্বাভাবিক নিয়ম সেটা দেখাইলাম, এখন শর্টকাট নিয়ম দেখাই। দেখো 5 ডিগ্রি সেলসিয়াস, তো প্রথমে আমরা 5 দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা সেলসিয়াসে দেওয়া আছে, সেলসিয়াস থেকে আমাদের কি নিতে হবে ফারেনহাইটে। তাহলে আমাদের ক্যালকুলেটরের যে এই অংশটা এখানে আমরা দেখি আমাদের কি সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে হবে, তার মানে 38 নম্বরে। তাহলে শিফট, তারপর হচ্ছে আমাদের এখানে প্রেস করলে তারপর কি 38 নাম্বার, তাহলে দেখি তারপর কত 38 নাম্বার 38, তাহলে চলে আসলো। তাহলে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে যেতে হবে। এখন আমরা সমান সমান বাটনে প্রেস করি, 41 আসলো, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো মানে এভাবে বের করতে পারবো। এটা এমসিকিউর জন্য সবচেয়ে বেশি শর্টকাট নিয়ম, ঠিক আছে, যে আমাদের যখন এমসিকিউতে আসবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা 5 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে নিয়ে গেলাম। এবার আমরা 2 নাম্বারটা দেখি, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও ক্যালভিন স্কেল একই পাঠ দেয়। ঠিক আছে, যে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও ক্যালভিন স্কেল একই পাঠ দেয়। ফারেনহাইটের জায়গায় সেলসিয়াসও থাকতে পারে, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তা থাকুক, আমাদের নিয়মটা কিন্তু একই। তো ধরলাম যে আমাদের এক্স তাপমাত্রায় ফারেনহাইট ও ক্যালভিন স্কেল একই পাঠ দেয়। আচ্ছা, তো এখান থেকে আমরা শুরু করি 2 নাম্বারটার অ্যান্সার। এটা ছিল আমাদের 1 নাম্বারের অ্যান্সার। কি বলছে যে আমরা ধরি কি এক্স তাপমাত্রায় আমাদের ফারেনহাইট ও ক্যালভিন স্কেল একই পাঠ দেয়, ঠিক আছে, একটু সংক্ষেপে লিখলাম একই পাঠ দেয়। আচ্ছা, তো ফারেনহাইট ও ক্যালভিন স্কেল একই পাঠ দেয়। এখন আমাদের
কোন তাপমাত্রা এক্স তাপমাত্রাটার মান বের করতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি, ফারেনহাইট ও কেলভিন নিয়ে এরা হচ্ছে সূত্র। তাহলে সূত্রটা প্রথমে লিখি, F - 32/9 ইকুয়াল K - 273/5। প্রথমে সূত্রটা লিখলাম। এখন কি বলছি, এক্স তাপমাত্রা, তো দুইজনেরই কি এক্স তাপমাত্রার ফারেনহাইটের জায়গায় এক্স বসাই দিই, কেলভিনের জায়গায় এক্স বসাই দিই, বা x - 32/9 ইকুয়াল x - 273/5। ঠিক আছে, বা এবার 5 দিয়ে এটা গুণ করে নিই, তাহলে 5x - 32 ইন্টু 5 কত আসে আমাদের, 32 ইন্টু 5 হচ্ছে আমাদের 160 ইকুয়াল 9x - 273 গুণ 9 হচ্ছে কত আমাদের 2457। ঠিক আছে, ক্যালকুলেটর থেকে গুণ করে নামাইলাম। এবার দেখো আমাদের মোট কথা কি, আমাদের এক্স এর মান বের করতে হবে। তো এটা খুবই সোজা, এরপর আমি কোনো রকম কাট ছাড়াই দেখাই দিচ্ছি। দেখো 5x - 9x ইকুয়াল -2457 প্লাস 160। আচ্ছা দেখো ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার কত আসলো, 574.25। ঠিক আছে, তাহলে আমাদের এক্স এর মানটা কত, কোন তাপমাত্রায়, এত ডিগ্রি তাপমাত্রায়। ঠিক আছে, এটা কেলভিনও হইতে পারে, কোশ্চেনে দেওয়া থাকবে, এমসিকিউর অপশনে দেওয়া থাকবে কেলভিন অথবা ফারেনহাইট, যেহেতু দুইটা একই তাপমাত্রা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। এরপরে 3 নাম্বারটা আমরা ফোকাস করি। কি বলছে যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ, সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ তাপমাত্রা। আচ্ছা, তাহলে দেখো সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ, তো তার মানে সেন্টিগ্রেড স্কেল যদি আমাদের এক্স হয়, 3 নাম্বারটা ধরি, যে ধরলাম যে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা যদি হয় আমাদের এক্স, তাহলে ফারেনহাইটে কত হবে, তার দ্বিগুণ। ফারেনহাইটে আমি একটু শর্টকাটে লিখতেছি, ফারেনহাইট কত আমাদের, তার দ্বিগুণ 2x। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে কি বলছে যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ। ঠিক আছে, এখন আমরা বের করি, সেন্টিগ্রেড জানি, ফারেনহাইট জানি। এখন দেখো সূত্রটা কি আমাদের, C/5 ইকুয়াল F - 32/9। আচ্ছা, এখন আমরা এক্স বসাই, সেন্টিগ্রেড কি আমাদের এক্স, তার মানে হচ্ছে আমাদের x/5 ইকুয়াল 2x - 32/9, বা 9x ইকুয়াল 5 দোকানে কত 10x - 32 ইন্টু 5, 32 ইন্টু 5 কত 160, বা 9x - 10x ইকুয়াল -160, বা -x ইকুয়াল -160। তার মানে সুতরাং আমাদের x কত 160। তার মানে x এর মানটা কি আমাদের, x হচ্ছে কি আমাদের সেন্টিগ্রেড স্কেলের মান x, সেন্টিগ্রেড স্কেলের মানটা কত x, তাহলে ফারেনহাইট স্কেলে কত, গুণ তার দ্বিগুণ। তো ফারেনহাইট স্কেলে কত হবে, 160কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তখন হবে 160 গুণ 2 কত আসবে আমাদের 320। ঠিক আছে, তাহলে আমাদের ফারেনহাইট স্কেলের মান কত 320। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। সেন্টিগ্রেড স্কেলের মানটা মূলত আমাদের এখানে চাইছে কি ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, কোন তাপমাত্রা, তো ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা কত 320। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের এমসিকিউতে আসবে। আমরা এভাবে করে এখন এই 20টা এমসিকিউ যদি শিখে রাখি, তাহলে যে কোনো গাইড বা টেস্ট পেপারের এমসিকিউ যখন সলভ করতে যাব তখন আমরা এমনিতেই সমাধান করতে পারবো। এরপরেরটা দেখি, মানব দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে মান কত। আচ্ছা, তো কি দেওয়া আছে আমাদের, ফারেনহাইটে দেওয়া আছে, সেলসিয়াসে মান বের করতে বলছে। তো সূত্র অনুসারে ঠিক প্রথম অঙ্কটার মতোই হবে। এছাড়া আমি ক্যালকুলেটর দিয়ে দেখাই দিছি। তো আমরা এমসিকিউর ক্ষেত্রে এরকম শর্টকাট এই টেকনিকটা বেশি অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে কি আমাদের কত আছে
যে 98.4 ফারেনহাইট। তো প্রথমে আমরা ক্যালকুলেটরে লিখি 98.4, এরপরে কি ফারেনহাইট থেকে কিতে যাইতে হবে আমাদের সেলসিয়াসে। তো আমাদের এখানে যদি দেখি ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাব, ফারেনহাইট থেকে সেলসিয়াস কত 37 নাম্বারে। ঠিক আছে, কিভাবে যেতে হবে এখানে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা শিফট, তারপর হচ্ছে কত 37 নাম্বারটা লিখলে যে ফারেনহাইট থেকে বা সেলসিয়াসে যাব সমান সমানে, এই যে এখানে আমরা ক্লিক করি, তাহলে কত আসবে 36.888, তার মানে 36.9 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই ম্যাথটার আনসার কত হবে আমাদের 36.9। ঠিক আছে, ফারেনহাইট এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরের 5 নাম্বারটা দেখি, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য 20। আবার আমরা পড়ি যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পার্থক্য 20। তাহলে এই অঙ্কটার আমি সমাধান করি। এটা কত নাম্বার আমাদের 5 নাম্বার। বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য 20 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখবো যে মনে করি সেলসিয়াসের পার্ট কত আমাদের, সেলসিয়াসের পার্ট দেওয়া নাই, তো এটাকে আমরা এক্স ধরলাম, এবং ফারেনহাইটের পার্ট কত, কি পার্থক্য 20, তার মানে হয় x+20, মানে পার্থক্যটা 20 হবে, হয় এই সেলসিয়াসের সাথে ফারেনহাইটের পার্থক্য 20 সেটা যোগ করলে হবে অথবা বিয়োগ করলে হবে। ঠিক আছে, প্লাস মাইনাস চিহ্ন দিলাম, তার মানে পার্থক্য 20 হবে। আমরা তো জানি না যে এটা কি যোগ করলে পার্থক্যটা 20 হবে না বিয়োগ করলে, তো আমরা দুইটাই ধরলাম প্লাস মাইনাস। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো সূত্র অনুসারে সেলসিয়াস আর ফারেনহাইট সম্পর্কের সূত্র কি, C/5 = F-32/9। আচ্ছা, এখন প্রথমে কোনটা ধরবো, x+20 না x-20, যে কোনো একটা ধরলেই হয়। যদি আমরা x+20 বা 20 কাজ ধরি, ঠিক আছে, এটা যদি আগে ধরি তাহলে কত আসে, সি এর মান কত, মানে সেলসিয়াসের পার্ট কত x, তাহলে x/5 ইকুয়াল এফ এর মানটা কত ফারেনহাইট, x+20 ধরতাছি, তো x+20 - 32/9। এখন এখান থেকে সমাধান করে আমরা x এর মানটা বের করব। যারা পারো তারা তো পারো, এরপরও অনেকের সমস্যা থাকতে পারে, তো আমি সেজন্য ব্যাখ্যা সহ সমাধান দিয়ে দিচ্ছি। এখানে কত x, এরপর হচ্ছে -12, তারপরে কি হবে, আচ্ছা, এরপরে দেখো কি লিখলাম আমরা, 5x - 60 = 9x, বা -60 = 4x, বা x = কত -15 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো তাহলে আমরা কত ধরছি, x+20, সুতরাং ফারেনহাইট স্কেলে আমাদের x+20 ইকুয়াল কত হবে, x+20 ইকুয়াল -15 ডিগ্রি, তার মানে বা x ইকুয়াল কত আমাদের -15 -20, তো -35 আসে আমাদের, -35 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের x এর মানটা আসলো কি কখন। আচ্ছা, দেখো এই পর্যন্ত না, দেখো প্রথমে আমরা এতটুকু তো বাইর করলাম যে x ইকুয়াল কত -15 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের কত আছে যে x+20 এর মান বের করব, যেহেতু আমরা x+20 ধরছি, তো তার মানে আমাদের এখানে x+20 আসতেছে। ঠিক আছে, এটার মান কত x+20, তাহলে এখানে আমরা কত বসাবো 20 ডিগ্রি। তাহলে দেখো, আচ্ছা, এটার কারণ কি, দেখো আমাদের তো x এর মানটা আছে, এখন আমাদের x+20 হলে কত সেটা বের করব, তো x এর মানের সাথে 20 যোগ করে দিব। আচ্ছা, তাহলে আবার বুঝো যে x এর মান তো আমাদের আছে, x+20 মানে ফারেনহাইটের মানটা বের করব, তো x এর মানের সাথে 20 যোগ করলাম, সুতরাং আমাদের x+20 কত আসলো 5 ডিগ্রি।
ঠিক আছে, 5 ডিগ্রি আসলো x প্লাস 20 মান। এবার আমরা কি করব, x মাইনাস 20 ধরে কি আসে সেটা দেখব। এবার দেখো আমরা x মাইনাস 20 ধরি, x মাইনাস 20 যদি ধরি তখন কি আসবে, একই নিয়ম x বাই 5 ইকুয়াল, তারপর ফারেনহাইটের জায়গায় আমরা কত বসাবো, x মাইনাস 20, x মাইনাস 20 মাইনাস 32 ভাগ কত 9। ঠিক আছে, সূত্রের জায়গায় শুধু মানগুলো বসালাম আগের অঙ্কের মতো। তাহলে এখানে কত আসবে, 9x ইকুয়াল 5x মাইনাস 20। আচ্ছা এখানে x না, এটা কত 5, তো এখানে কত আসবে আমাদের মাইনাস 100 মাইনাস 160 বা 9x ইকুয়াল 5x মাইনাস 100 মাইনাস 100 মাইনাস 160 কত আসে মাইনাস 260। ঠিক আছে, বা 9x মাইনাস 5x ইকুয়াল কত মাইনাস 260 বা 4x ইকুয়াল কত মাইনাস 260। সুতরাং আমাদের x কত আসবে, x আসছে কত আমাদের মাইনাস 65। আচ্ছা তাহলে আমাদের x এর মান কত মাইনাস 65। এখন ফারেনহাইট স্কেলে তাহলে কত আসবে, দেখো x মাইনাস 20, তো x মাইনাস 20 x এর মান থেকে 20 বাদ দিব, তো এই যে আমাদের x এর মান মাইনাস 65 মাইনাস 20, তাহলে কত আসবে আমাদের মাইনাস 85। এখন তাহলে মূল অ্যান্সার কয়টা পেলাম আমরা, দুইটা। কি কি, যে প্রথমে আমরা কোশ্চেনটা দেখি, অ্যান্সার কিন্তু এখানে দুইটা আসছে। কিভাবে, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য 20। তাহলে কোন কোন তাপমাত্রা, সেটা হচ্ছে যে মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস এবং 5 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের মাইনাস 65 ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস 85 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, কীভাবে বের করলাম, দেখো মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস কোথায় পাইছি, এই যে প্রথম আমরা এক্স এর মান বের করছি, এক্স কি আমাদের সেলসিয়াস, তো মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মান কত আসছে 5। ঠিক আছে, আচ্ছা সেটা লিখলাম 5 ডিগ্রি ফারেনহাইট। আবার মাইনাস 65 ডিগ্রি সেলসিয়াস, দেখো এক্স হচ্ছে কি আমাদের সেলসিয়াস, তো মাইনাস 65 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট, ফারেনহাইট স্কেলে কত মাইনাস 85 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, দেখো এক্স মাইনাস 20কে আমরা কি ধরছিলাম, ফারেনহাইট ধরছি। তাহলে এই দুইটা তাপমাত্রা আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য কত হবে, 20 হবে। এভাবে করে 20 জায়গায় আমাদের 30 দিতে পারে, 50 দিতে পারে, নিয়ম কিন্তু একই। তো একটা অঙ্ক যদি আমরা সমাধান করতে পারি তাহলে এরকম অনেকগুলো অঙ্ক আমরা সমাধান করতে পারবো। আশা করি বুঝছো, এখানে মোট কি অ্যান্সার হচ্ছে দুইটা আসে। এরপরের ম্যাথটা আমরা দেখি। 6 নাম্বার কোশ্চেনটা কি, এক পারমাণবিক গ্যাসের জন্য সিপি এর মান জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স এককে কত। আচ্ছা এখন দেখো এখানে আমাদের বুঝার কিছু আছে। প্রথমে সিপি, সিপি এর মানটা সূত্র কি আমরা জেনে নেই, যে সিপি ইকুয়াল কত, এটা অবশ্যই মুখস্থ করে নিও। যদি না জানো কোনো কনফিউশনের ব্যাপার না, জানো না এখনই মুখস্থ করে নাও। এই তাপগতিবিদ্যা একই সূত্র সব জায়গায় ঘুরে ফিরে ইউজ হয়। ঠিক আছে, অধ্যায়টা খুবই ছোট এবং খুব সহজ। তো দেখো এটা হচ্ছে একটা সূত্র, যে সিপি মাইনাস সিবি ইকুয়াল আর। আচ্ছা আর কি আমরা জানি, আমাদের গ্যাসের যে মোলার গ্যাস ধ্রুবক সেটা। আচ্ছা সিপি মাইনাস সিবি ইকুয়াল আর। এখন দেখো এটা হচ্ছে একটা সূত্র, আমাদের কি বের করতে হবে, সিপি। সুতরাং সিপি ইকুয়াল কত হবে, আর প্লাস সিবি। আচ্ছা তা আর এর মান তো আমরা জানি, কোনো ব্যাপার না। সিবি এর মান কত, সিবি কোথা থেকে পাবো, আচ্ছা তাহলে সিবি বের করার সূত্র কি, সিবি ইকুয়াল কত, এটাও একটা সূত্র, অবশ্যই খাতায় লিখে রাখবা। সিবি ইকুয়াল আর বাই গামা মাইনাস 1। আচ্ছা যাই হোক, গামা এইভাবে লেখা যায়, তো গামা মাইনাস 1, এটা হচ্ছে একটা সূত্র, অবশ্যই খাতায় লিখে রাখো, অনেক এমসিকিউ সমাধান করতে পারবা, বইতে সহজে খুঁজে পাবা না। যাই হোক এটা হচ্ছে আমাদের একটা সূত্র, সিবি ইকুয়াল কত আর বাই গামা মাইনাস 1। এই সিপি সিবি এগুলা কি, ইনি কিন্তু আমার তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রের একটা ক্লাস রয়েছে, সেখানে আমি বলছি 3টা যে সাধারণ লেকচার, সেখানে আমরা সিপি এবং সিবি নিয়ে আলোচনা করছি এবং সূত্রগুলো লিখে দিছিলাম। তো সিবি ইকুয়াল কত আর বাই গামা মাইনাস 1। তো গামা কি,
গামা হচ্ছে আমাদের গ্যাসের জন্য ব্যবহৃত হয়, যে ধরো যে গামার মান, আমাদের গামার মান যদি আমাদের এক পরমাণু গ্যাস হয়, এক পরমাণুর গ্যাস হলে গামার মান হয় কত 1.67, দুই পরমাণুর গ্যাসের ক্ষেত্রে হয় 1.41, ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান হয় 1.33। এগুলো আগে লিখে দিছিলাম। আচ্ছা, তাহলে দেখো এখন আমাদের কি বলছে এখানে, এক পারমাণবিক গ্যাস, ঠিক আছে, এক পারমাণবিক, তার মানে কত 1.67 ইউজ করব। তো আমরা এখন ইউজ করি যে R/1.67 মাইনাস 1, ঠিক আছে। তাহলে কত আসে আমাদের এখানে 1.67 মাইনাস 1 হচ্ছে আমাদের R/0.67। তাহলে আমাদের সিবি এর মান কত আসলে এটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা বের করে ফেলি যে 1/0.67 এর মান কত, 1 আমাদের আনসার যে 1.49 আর, চাইলে আর এর মানটাও বের করে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা আসলো আমাদের অ্যান্সারে। তো সিবি এর মানটা বের করে ফেললাম। তো সিপি ইকুয়াল কত আমাদের, সিপি ইকুয়াল আর প্লাস সিবি, সূত্র অনুসারে সিবি এর মান বের করছি, তাহলে আর প্লাস 1.49 আর। এখন যদি যোগ করে দিই তাহলে কত আসে আমাদের, তাহলে আর এর মান তো আমরা জানি 8.31, তো আলাদা আলাদাভাবে বসাইতে পারি, অথবা আরেকটু ছোট করার জন্য 1 প্লাস, যদি আর কমন নিয়ে নিই 1 প্লাস 1.49 আসে। তো প্রথমে আমরা এটা যোগ করি যে 1 প্লাস 1.49 কত হবে আমাদের, আর ইন্টু 2.49 আসে। আচ্ছা দেখো এটা আসলো, তাহলে এখন আমাদের আর এর মান কত 8.314 ইন্টু কত আমাদের আসলো 2.2 ইন্টু 2.49, ঠিক আছে। গুণ করলে কত আসলে যে 20.70। তাহলে এটা আমাদের একক কত, আমাদের সিবি এর একক কত দেওয়া আছে, জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সিপি এর মান। আমাদের কোশ্চেনে সিবি পর্যন্ত বের করতে দিতে পারে, ঠিক আছে। তো আশা করি গামার মানটা অবশ্যই মুখস্থ করে ফেলবা, এবং এই যে এক টাইপের সূত্র দেখালাম না, এটা দিয়ে তোমরা অনেক টাইপের ম্যাথ সলিউশন করতে পারবা, সেই জন্য আমি অনেক আস্তে ধীরে ব্যাখ্যা সহ সমাধানটা দিলাম। আচ্ছা, এর পরের ম্যাথটা আমরা দেখি। আচ্ছা, এর পরের ম্যাথটা আমরা দেখি কি বলছে, যে অক্সিজেনের স্থির আয়তনে মোলার তাপধারণ ক্ষমতা কত। দেখো এটা কিন্তু ঠিক আগের অঙ্কটার মতো। কিভাবে দেখো, যে বলছি কি অক্সিজেনের স্থির আয়তনে মোলার তাপধারণ ক্ষমতা, মোলার তাপধারণ ক্ষমতা মানে কি সিবি বোঝায়, মোলার তাপধারণ ক্ষমতা মানে কি আমাদের সিবি বের করতে বলছে, সিবি, ঠিক আছে। তো সিবি বের করার সূত্র কি, সিবি ইকুয়াল আর বাই গামা মাইনাস 1, একটু আগে লিখে দিছি, ঠিক আছে, গামা মাইনাস 1। আচ্ছা, তাহলে আমাদের আর জানি আমরা 1 তো আছে, গামার মান কোথায় পাবো, এখানে দেখো কি বলছো অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন মানে কি আমরা এই সংকেতটা লিখি, তার মানে কি এটা দ্বিপরমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত 1.41। তো এখানে আমরা মানটা বসাই দিলেই তো আমাদের অ্যান্সার চলে আসে, তাই না। তো সিবি এর মান আর বাই 1.41 মাইনাস 1, ঠিক আছে। এখন এটার আমাদের আর এর মান বসাবো যে 8.314, যদি বসাই দিই তখন আমাদের অ্যান্সার আসে 20.78। ক্যালকুলেশন তো আশা করি আমরা করতে পারবো। তাহলে আমাদের মোলার তাপধারণ ক্ষমতা কত আসলো 20.78। আমরা আমাদের এমসিকিউর অপশনেই এই মানটা দেওয়া থাকবে। তো আমাদের মোলার তাপধারণ ক্ষমতা বের করে ফেললাম আগের অঙ্কটার মতোই। আচ্ছা, পরেরটা দেখি। কোনো সিস্টেমের ওপর 500 জুল কাজ সম্পাদন করায় সিস্টেম হতে 300 জুল তাপশক্তি বেরিয়ে গেল, সিস্টেমটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত। আচ্ছা, এখানে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে জানতে হবে। আমার লেকচারে কিন্তু আমি শর্ট লেকচার দিয়েছিলাম, কিন্তু যেগুলো আমাদের ম্যাথ বা এমসিকিউতে লাগে সেগুলো কিন্তু ঠিকই বলছিলাম, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিবা। যেমন আমি বলছি যে যদি কোনো সিস্টেমের ওপর কাজ হয় তখন কাজটা হবে ঋণাত্মক, আর যদি
সিস্টেম পরিবেশের উপর কাজ করে তখন হবে কি ধনাত্মক। এখানে কি সিস্টেমের ওপর কাজ সম্পাদন করছে, সিস্টেমের ওপর এতজুল কাজ হয়েছে, তার মানে কাজটা কি আমাদের ঋণাত্মক, কাজটা কি হয়েছে ঋণাত্মক। তো তাপগতিবিদ্যায় আমরা কাজটাকে এই দ্বারা প্রকাশ করি যে DW দ্বারা প্রকাশ করি। তো কাজটা কি আমাদের ঋণাত্মক হয়েছে, কেন হয়েছে ঋণাত্মক, যে সিস্টেমের ওপর পরিবেশ কাজ করছে, সিস্টেমের ওপর এতজুল কাজ সম্পাদন করায়। সিস্টেম কিন্তু পরিবেশের ওপর করে নাই, সিস্টেমের ওপর কাজ করছে, সিস্টেমের ওপর কাজ হলে কি কাজ হবে ঋণাত্মক। আচ্ছা, এরপরে দেখি সিস্টেম হতে এতজুল তাপশক্তি বেরিয়ে গেল, তাপশক্তি যদি বেরিয়ে যায় তখন হবে কি ঋণাত্মক, তাপশক্তি বেরিয়ে গেলে ঋণাত্মক। তো DQ দ্বারা আমরা তাপশক্তির পরিমাণকে প্রকাশ করি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে। তো DQ কি তাপশক্তি বেরিয়ে গেছে, ঠিক আছে, বা বর্জন করছে, তখন কি আমাদের ঋণাত্মক হয়েছে। তো তার মানে কি -300 জুল হইল। আচ্ছা, যারা আগে লেকচার দেখো না অবশ্যই দেখে নিবে, আমি কিন্তু সেখানে এসব ব্যাখ্যা দিছি। আচ্ছা, তাহলে আমরা DW পেলাম, DQ পেলাম, তাপ মানে কিউ এবং কাজ মানে ডাব্লিউ, অন্তত এগুলা দ্বারা মনে রাখতে পারো। এবং বলে দিলাম যে সিস্টেমের ওপর কাজ হলে ঋণাত্মক, সিস্টেম পরিবেশের ওপর কাজ করলে ধনাত্মক। তারপর কি তাপ শক্তি বেরিয়ে গেলে কি ঋণাত্মক, আর তাপ শক্তি গ্রহণ করলে কি ধনাত্মক। আচ্ছা, তাহলে সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন কত, অন্তস্থ শক্তির পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করা হয়, DU দ্বারা, ঠিক আছে, এটার পরিবর্তন জানতে চাইছে। তা আমরা কি জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে DQ ইকুয়াল DU প্লাস DW, এটা হচ্ছে কি আমাদের সূত্র। DQ ইকুয়াল কত, DU প্লাস DW। একটু ব্যাখ্যা দিচ্ছি, যারা কখনোই এসব পারো না বা তাপগতিবিদ্যার কিছুই পারো না তাদের জন্য যাতে সোজা হয়, যে আমাদের আমাদের যে DQ মানে আমাদের তাপ শক্তির পরিবর্তনটা কি অন্তস্থ শক্তির পরিবর্তন এবং কাজের পরিবর্তনের যোগফল। আচ্ছা, তাহলে এখন আমাদের DU জানতে চাইছে, তার মানে আমাদের DU কত হবে, DU হচ্ছে আমাদের DQ মাইনাস DW। আচ্ছা, DU বের করতে হবে, DQ এর মান কত বের করছি, -300 জুল। আচ্ছা, পরে মাইনাস চিহ্ন দিলাম, DW কত আমাদের -500 জুল, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 500 জুল। আচ্ছা, তাহলে এখন কত আসবে আমাদের 200 জুল, তাহলে আমাদের অ্যান্সার কত, 200 জুল। ঠিক আছে, এটাই কি আমাদের অ্যান্সার, তার মানে অন্তস্থ শক্তির পরিবর্তন কত, 200। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝছো, খুবই সোজা অঙ্ক এবং এরকম অনেক MCQ পাবা, এগুলো বোর্ড কোশ্চেনে আসছে, সেই জন্য এটা আমি নির্বাচন করছি। আচ্ছা, এরপরেরটা দেখি যে 9 নম্বরে কি বলছে, আপেক্ষিক তাপ S বিশিষ্ট একটি বস্তুর গতিশক্তি তাপ শক্তিতে পরিণত হওয়ায় তার তাপমাত্রার পার্থক্য হয় ডেলথিটা, বস্তুটির গতিবেগ কত ছিল, গতিবেগ জানতে চাইছে। আচ্ছা, তাহলে এখানে এটাও খুবই সহজ একটা MCQ। দেখো এটা সমাধান কিভাবে করব, কি বলছে যে আপেক্ষিক তাপ কি S বিশিষ্ট একটি বস্তুর গতিশক্তি, তো গতিশক্তিকে ধরো আমরা ই কে দ্বারা প্রকাশ করি, বা তুমি যদি অন্য কিছু দ্বারা প্রকাশ করো সমস্যা নাই, ই কে দ্বারাই মূলত আমরা গতিশক্তি বুঝি। তো ই কে গতিশক্তি তাপ শক্তিতে পরিণত হয়েছে, তো গতিশক্তি ইকুয়াল কত, তাপ শক্তি। আচ্ছা, কি দ্বারা আমরা তাপ শক্তি বুঝাই, তো তার তাপমাত্রার পার্থক্য কত হয় আমাদের, ডেলথিটা হয়। আচ্ছা, এখন দেখো, বা তাপমাত্রার পার্থক্য কত, ডেলথিটা দেওয়া আছে। আচ্ছা, এখন ই কে মানে কত, আমাদের গতিশক্তি ইকুয়াল কত, হাফ mv², এটা হচ্ছে আমাদের সূত্র, ইকুয়াল কিউ মানে কত, ms ডেলথিটা, তাপমাত্রার পার্থক্য ডেলথিটা দেওয়া আছে, যদি ডেলটি দেওয়া থাকতো ডেলটি বসাইতাম, আর আপেক্ষিক তাপ s দেওয়া আছে, যদি s এর জায়গায় আপেক্ষিক তাপ অন্য কিছু দেওয়া থাকতো সেটাই বসাইতাম। তো সূত্র অনুসারেও আমরা জানি যে কিউ ইকুয়াল কত, ms ডেলথিটা, এটা হচ্ছে আমাদের তাপশক্তির সূত্র, যে ms ডেলথিটা, তো সেটা বসাই দিলাম। এখন দেখো কি বের করতে হবে, আমাদের গতিবেগ, তার মানে আমাদের বি বের করতে হবে, বি বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, বা এম তো কাটা যায়, ঠিক আছে, এমটা ওই পাশে নিলে এমনি তো চলে যায়, তাহলে কত থাকে আমাদের v² ইকুয়াল 2টা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে 2s ডেল থিটা। আচ্ছা, সুতরাং v ইকুয়াল কত, √2s ডেল থিটা, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমাদের কি জানতে চাইছে, গতিবেগ, তো গতিবেগ বের করে দিয়েছি √2s ডেল থিটা। যদি এখন কোনো জায়গায় আমাদের মান দেওয়া থাকতো মান বসাই দিতাম, ঠিক আছে। এই MCQটা আমাদের রাজশাহী বোর্ড 2019-এ আসছিল।
তো 10 নাম্বার কোশ্চেনটা দেখি, 6 ক্যালোরি তাপশক্তিকে কাজে পরিণত করলে কত জুল কাজ হবে। এটা আমরা দুইভাবে সমাধান করতে পারি। তো প্রথমে আমরা স্বাভাবিক নিয়মটা জেনে নেই যে 10 নাম্বার খুবই ছোট এটার অ্যান্সার, যে 6 ক্যালোরি তাপশক্তি। তো আমরা কি জানি যে 1 ক্যালোরি ইকুয়াল কত, 4.2 জুল। তাহলে আমাদের 6 ক্যালোরির তাপশক্তিকে কাজে পরিণত করলে কত জুল কাজ হবে। আচ্ছা, তাহলে আমাদের কাজ হবে কত, আমরা জানি W ইকুয়াল জে এইচ। যে হচ্ছে আমাদের ধ্রুবক, মানে হচ্ছে আমাদের এই যে 4.2 এর মানটা বসাবো আমরা এখানে 4.2 জে। আচ্ছা, জের মান কত বসালাম আমরা, 4.2 ইন্টু কত ক্যালোরি, আমাদের 6 ক্যালোরি আছে, তো 4.2 ইন্টু 6 কত আসলো, 4.2 ইন্টু 6 হচ্ছে আমাদের 25.2 কত জুল, এত জুল। তাহলে কত কত জুল কাজ হবে, 25.2 জুল কাজ হবে। আচ্ছা, এটাকেও আমরা একটু শর্টকাটে দেখাইতে পারি। দেখো কত বলছে, 6 ক্যালোরি, তাই না? আচ্ছা, যা এই সূত্রটা তো খুবই সোজা, এমনি তো মনে থাকবে। এরপরও মাঝে মধ্যে যদিও পয়েন্টটা ভুলে যাও, সেজন্য যে 6 ক্যালোরি 6 লিখলাম। এরপরে দেখো ক্যালোরি থেকে কিতে যাব, জুলে যাব। ক্যালোরি থেকে কি, জুলে যাব। আচ্ছা, তাহলে এখন দেখো ক্যালোরি থেকে জুলে যাব, ক্যালোরি থেকে জুলে যাব, তাহলে কত, 40 নাম্বারে, তাই না? তাহলে সেই অনুসারে আমরা 40 নাম্বারে চলে যাই, যে 40 আমাদের 6 ক্যালোরি থেকে জুলে যাব, তো সমান সমান বাটনে প্রেস করি, কত আসলো, 52.11। ঠিক আছে, তো এই একই 11 মানে 52 পয়েন্ট সামথিং যেটা আসছে সেটা, এটাই কি আমাদের অ্যান্সার। এভাবে করে আমরা শর্টকাটে বের করতে পারি। আচ্ছা, 11 নাম্বারটা কি বলছে, যে কোনো কার্নো ইঞ্জিনের দক্ষতা 75% এবং তাপগ্রাহকের তাপমাত্রা 67 ডিগ্রি সেলসিয়াস। তাপ উৎসের তাপমাত্রা কত। এই যে এই এমসিকিউটা, এটা কিন্তু আমাদের প্রয়োগেও আসে, অনেক অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, কিন্তু খুবই সোজা। তা আমি ব্যাখ্যা সহ এটা সমাধান করব, যাতে তোমরা এমসিকিউ শুধু না, যে কোনো জায়গায় আসলেই পারো। যে ইঞ্জিনের দক্ষতাকে আমরা এইটা দ্বারা প্রকাশ করব, ইঞ্জিনের দক্ষতা। ঠিক আছে, কর্মদক্ষতা বলা হয়। তো আমাদের কর্মদক্ষতা কত দেওয়া আছে, 75%। এটা সবসময় পার্সেন্ট আকারেই থাকে, ভয় পাওয়ার কিছু নাই। তো ইঞ্জিনের দক্ষতা যেটা দেওয়া আছে লিখলাম। তাপ গ্রাহক সবসময় মনে রাখবা, আমাদের ইঞ্জিনে যখন কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তাপ গ্রাহক মানে কত, আমাদের T2 বোঝায়। T2 কি, আমাদের তাপ গ্রাহক। T2 এর তাপ গ্রাহকের তাপমাত্রা কত, 67 ডিগ্রি সেলসিয়াস। তাপ উৎসের তাপমাত্রা কত। ঠিক আছে, আমাদের কি চাইছে, তাপ উৎসের তাপমাত্রাকে T1 দ্বারা প্রকাশ করা হয়। এটা সব সময় তাপ উৎসের তাপমাত্রা কি, T1, তাপ উৎসের তাপমাত্রা T1, তাপ গ্রাহকের তাপমাত্রা কত, T2। এটা একদম সব সময় এরকমই হবে, এবং এটা খুবই খুবই সহজ, এবং সবচেয়ে বেশি এমসিকিউ বা প্রয়োগ উচ্চতর দক্ষতায় আসে। আচ্ছা, তাহলে দেখো এটা এখন আমাদের T1 চাইছে। ঠিক আছে, তো আমরা জানি যে কর্মদক্ষতা ইকুয়াল, বা আমাদের যে এটা যে সমীকরণ, এত ইকুয়াল কত, 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের সূত্র। এটা এখনই সবাই লিখে নাও, যে আমাদের কর্মদক্ষতা বা ইঞ্জিনের দক্ষতা ইকুয়াল কত, 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। কখনো আমাদের তাপ উৎস তাপগ্রাহক দেওয়া থাকতে পারে, তখন আমাদের কর্মদক্ষতা বের করতে পারে। ঠিক আছে, এরকম এই তিনটার যে কোনো একটা আমাদের এই সমীকরণ থেকে বের করতে দিতে পারে। তো নিয়ম একই। এখন দেখো আমাদের T1 বের করতে হবে। তাহলে এখন দেখো, এটাকে তোমরা যেভাবে ইচ্ছা মান বসায় তো আমরা সমীকরণ সহজে সমাধান করতে পারি, তাই না? আমরা যেহেতু কলেজে পড়ি। তারপর আমি আমার নিয়মে সমাধান করে দেখাই, যেভাবে আমার ভালো লাগে। যে এটা গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে কত আসে, 100%টা ভাগ হয়ে গেল, 1 মাইনাস T2/T1 আছে। আচ্ছা, তো এটার মান কত, আমাদের 75%। তো 75% লিখে দিই, 75%। তো এইসব কাটছিট হয়ে 75/100 কত আসবে আমাদের, 75/100 হচ্ছে 0.75। 0.75 ইকুয়াল 1 মাইনাস T2/T1। তো T2 কত আমাদের, 67/T1, তো T1-ই
দেখো সব মান চলে আসছে, শুধুমাত্র কি বের করতে হবে, এই T1 এর মানটা বের করতে হবে। এটা খুবই সোজা একটা কাজ। তো এরপর আমরা কি লিখলাম যে 0.75 ইকুয়াল, যদি আমরা এখানে একটা লসাগু করি তাহলে কত আসবে। আচ্ছা, লসাগু করতে পারি অথবা ওয়ানটাকে ওই পাশে নিয়ে যেতে পারি। লসাগু করতে পারি, তো এর থেকে ভালো আমরা যত ছোটভাবে এটা সমাধান করতে পারি। ঠিক আছে, ধরো যে -67/T1 তো আছে, আর এখানে +1টাকে ওই পাশে নিয়ে গেলে কত হবে, -1। আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেশন যদি করি যে 0.75 -1 কত আসে আমাদের, -0.25 ইকুয়াল -67/T1, তো মাইনাস মাইনাস কাটা গেল। আচ্ছা, তাহলে এখন আমাদের T1 এর মান দরকার। এটা নিচে 1 আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে কত, এটা গুণ। তার মানে হচ্ছে আমাদের T1 ইন্টু 0.25 ইকুয়াল কত, 67 আসলো। সুতরাং T1 কত আসবে, যে T1 হচ্ছে 0.25 ইন্টু 67, 16 আচ্ছা দেখো, নিয়মটা হচ্ছে এটা, কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যখনই সেলসিয়াসে দেওয়া থাকবে আমাদের ক্যালভিন স্কেলে মান বের করতে হবে। প্রথমেই T2 এর মানটা আমরা বের করে ফেলবো, তো আমরা সূত্র অনুসারে এমনিতে করে ফেলছি। তো যাই হোক, দেখো প্রথমে কি করবো আমরা, যে তাপ উৎসে বা তাপগ্রাহক যেটারই মান দেওয়া থাকুক সেলসিয়াস স্কেলে দেওয়া থাকলে ক্যালভিনে নিয়ে যাব। তো আমাদের কত দেওয়া আছে, 67 যোগ 273 দিয়ে যোগ দিব, কত আসে, 340 ক্যালভিন। আচ্ছা, তার মানে এখানে কত আসবে আমাদের, 340 ক্যালভিন আসবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত আসবে, 340 ক্যালভিন। তাহলে দেখো এখানে কি আসবে, T1 ইকুয়াল কত, যেহেতু এটা গুণ আছে এখানে গেলে কত, ভাগ হয়ে যাবে। তার মানে T1 ইকুয়াল কত, 340 ভাগ কত, 0.25, কত আসছে আমাদের, 1360। তার মানে 1360 ক্যালভিন আসলো। এখন অ্যান্সার ক্যালভিনে বের করতে পারি, কিন্তু যেহেতু আমাদের সেলসিয়াসে দেওয়া ছিল তো এটাকে আমি সেলসিয়াসে নিয়ে যাই। তো এখন এই ক্যালভিনের মান থেকে -273 যদি দিই তাহলে কত আসবে, 1087 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সেলসিয়াসে হচ্ছে এটা, ক্যালভিনে হচ্ছে এটা। তাহলে আমরা আরেকটা জিনিসও অবশ্যই মনে রাখবো, আমরা অবশ্যই সেলসিয়াসকে প্রথমে ক্যালভিন করে নিব, তারপরে কাজকর্ম করে ক্যালকুলেশন করলেই কত আসবে আমাদের, তাপ হচ্ছে তাপমাত্রা T1 বের হয়ে যাবে। তো T1 ক্যালভিনে বের হবে, তো এটাকে আমরা সেলসিয়াসে বের করে দিতে পারি। যেহেতু আমাদের কোশ্চেনে সেলসিয়াস দেওয়া আছে তো এটাকে আমরা সেলসিয়াসে রাখতে পারি, অথবা ক্যালভিনেও মান বের করতে পারি। আমাদের এমসিকিউতে যেভাবে দেওয়া থাকবে সেভাবে বের করব। আশা করি বুঝছো। এই কোশ্চেনটা আমাদের কুমিল্লা বোর্ড 15তে আসছিল। তাহলে T1 বা তাপ উৎসের তাপমাত্রা কত, 1087 ডিগ্রি সেলসিয়াস, আর ক্যালভিন স্কেলে কত, 1360 ক্যালভিন। এভাবে করে আমরা প্রত্যেকটা ম্যাথ সমাধান করব। আমাদের মোট সূত্রটা কি, কর্মদক্ষতা ইকুয়াল 1 - T2/T1 ইন্টু 100%। এভাবে করে যদি কর্মদক্ষতা বের করতে পারে তখন আমাদের T2 আর T1 এর মান দেওয়া থাকবে। T1 কি আমাদের তাপ উৎসের তাপমাত্রা এবং T2 কি আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা। এভাবে করে আমরা অনেক ম্যাথ পাবো, আশা করি সমাধান করতে পারবা। আচ্ছা, 12 নাম্বার কোশ্চেনটা দেখি, এটা হচ্ছে আরেক টাইপের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখবা, তাহলে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা মানে আমরা সৃজনশীল সমাধান করতে পারবো। সেজন্য আমি একটু ব্যাখ্যা দিব যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.01 কেজি পানিকে, মানে এম এর মান দেওয়া আছে, ভর দেওয়া আছে, পানিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নতি করতে এন্ট্রপির পরিবর্তন হয় কত। আচ্ছা, অনেক বিষয় লক্ষণীয় আছে, আমরা একটু একটু করে বুঝি। দেখো, প্রথমে আমরা খেয়াল করি এন্ট্রপির পরিবর্তন। ঠিক আছে, এন্ট্রপির পরিবর্তন নিয়ে আমরা তাপগতিবিদ্যার, আমি আমার 3য় নাম্বার লেকচারে এ নিয়ে বসি ক্লাসের শেষের দিকে। তারপর আমি এখানে একটু বলে দিচ্ছি, এন্ট্রপির পরিবর্তনকে ডিএস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, লিখে নাও যারা জানো না, এন্ট্রপির পরিবর্তনকে কি ডিএস দ্বারা প্রকাশ করা হয়। এখন ডিএস এর দুইটা সূত্র হইতে পারে, একটা হচ্ছে যে আমাদের এমএস লন T2/T1। এটা কখন, যখন আমাদের দুই টাইপের তাপমাত্রা দেওয়া থাকবে, মানে ভিন্ন তাপমাত্রা দেওয়া থাকবে। ভিন্ন তাপমাত্রা বলতে দেখো এখানে আমাদের তাপমাত্রা দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা কি 10 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কি দুইটা দেওয়া আছে,
যে এত তাপমাত্রার পানি কি এত তাপমাত্রার পানিতে উন্নতি করতে আছে, তার মানে কি তাপমাত্রা কয়টা, দুইটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে কি আমাদের এই সূত্রটা ইউজ হবে। আবার দেখো যখন আমাদের তাপমাত্রা একই দেওয়া থাকবে তখন এন্ট্রপি পরিবর্তন হবে কি আমাদের dQ/T, বা dQ মানে হচ্ছে আমাদের m ইন্টু আপেক্ষিক সূত্র তাপ কি আমরা L দ্বারা প্রকাশ করি, এটার মান দেওয়া থাকবে, কোনো কনফিউশনের কিছু নাই। তো m ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ বাই T। ঠিক আছে, যখন আমাদের তাপমাত্রা একই থাকবে তখন আমাদের এই সূত্র এন্ট্রপি পরিবর্তনের জন্য, আর তাপমাত্রা যখন দুইটা দেওয়া থাকবে মানে ভিন্ন তাপমাত্রা তখন আমাদের এই সূত্র। তারপর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বুঝে যাব। এখন দেখো মূল কথায় আসি, যে কি বলা আছে 0°C তাপমাত্রার এত কেজি পানিকে এত তাপমাত্রার উন্নতি করতে। ঠিক আছে, তাহলে আমাদের তাপমাত্রাটা কত, 0°। তাহলে আমরা এটাকে T1 ধরলাম, যেটা আগে দেওয়া আছে সেটাকে T1 ধরলাম, 0°C বা 273 কেলভিন। আচ্ছা, এরপর আমাদের T2 কত, 10°C। তো 10°C মানে কত, 283 কেলভিন। আচ্ছা, তাহলে T1 T2 পাইলাম। এখন আমাদের m ভর কত দেওয়া আছে, m ইকুয়াল 0.001 কেজি, 0.001 কেজি। আচ্ছা, আর s দেখো এখানে একটা s আছে, s হচ্ছে আমাদের আপেক্ষিক সুপ্ততা, সেটা যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি দেওয়া না থাকে সেটার মান আমাদের মুখস্থ করতে হবে যে 4200 বা 4200। ঠিক আছে, এটা আপেক্ষিক সুপ্ত তাপের মান, এর কিছু একক আছে আমরা বই থেকে দেখে নিব। তো যাই হোক, এটা হচ্ছে আমরা মানগুলা পাইলাম। এখন দেখো তাপমাত্রা কিন্তু ভিন্ন, দুইটা তাপমাত্রা দেওয়া থাকলে কি বলছি এন্ট্রপি পরিবর্তনের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ হবে। ঠিক আছে, আরেকটা লক্ষণ করতে হবে, সেটা হচ্ছে যে দেখো এত তাপমাত্রার এত কেজি পানিকে এত তাপমাত্রা উন্নতি করতে, এখানে কিন্তু বলে নাই পানিকে বরফ বা বরফকে পানি, এমন কিছু, পানিকে মোট কথা পানিতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধু তাপমাত্রা উন্নতি করছি, এটা একটু লক্ষণীয়। আচ্ছা, এরপরে দেখো তাহলে এখন আমাদের তাপমাত্রা যেহেতু দুইটা দেওয়া আছে আমাদের সূত্র কি এটা ইউজ করতে হবে। তাহলে ইউজ করি যে DS ইকুয়াল MS লন T2/T1। আচ্ছা, তাহলে এখন m কত, 0.01 ইন্টু s কত আমাদের এই 4200 মানে 4200 ইন্টু লন T2/T1। তো T2 কত আমাদের 283 বাই T1 কত আমাদের 273। আচ্ছা, এবার আমরা এটার অ্যান্সার বের করি। তো যারা এভাবে সহজে অ্যান্সার বের করতে পারো তারা তো ভালো। এরপর আমি একটু দেখাই দিচ্ছি যে 283 ভাগ 273 T2/T1। আচ্ছা, লিখলাম কত আসলে এত, এখন লন তারপরে কি ব্রেকেট দিলাম আমাদের অ্যান্সার। আচ্ছা, কত আসলো, এটা আসলো, তার মানে আমাদের এটার মান পাইলাম। এখন গুণ দিয়ে দিই ইন্টু 0.001 মানে m এর মান লিখলাম, এবং আপেক্ষিক সুপ্ততাপ কত, এই যে 4200 লিখলাম, কত আসলো 0.15 জুল কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, এন্ট্রপির একক লিখলাম। তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। এভাবে করে আমরা এন্ট্রপি বের করতে পারি। এই একটা যদি কঠিন লাগে পরবর্তীতে আরো কয়েক টাইপের আছে, এগুলো আগে প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবা সবগুলোই বুঝে যাবা। আমাদের তাপগতিবিদ্যার বেশিরভাগ সৃজনশীল কিন্তু এখান থেকেই আসে। এর পরের কোশ্চেনটা আমরা দেখি কি বলছে। 13 নম্বরে 0°C তাপমাত্রার 1 কেজি বরফকে, তা m এর মান দেওয়া আছে 1 কেজি, বরফকে 0°C পানিতে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন। দেখো 0°C তাপমাত্রার বরফ প্রথমে কিতে পরিণত হবে, 0°C তাপমাত্রার পানি। তো এখানে সেটা দেওয়াই আছে। ঠিক আছে, যদি বলতে বাষ্প তাহলে আমরা কি করতাম, প্রথমে 0°C বরফকে 0°C তাপমাত্রার পানিতে আনতাম, এরপরে পানি থেকে বাষ্পের হিসাব করতাম। তো আমাদের দেখো এটা যেহেতু MCQ এমনিতেই ছোট দেওয়া আছে, প্রথমে আমরা ছোট করে করি যে 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার পানিতে নিয়ে যাব। আচ্ছা, তার মানে এখন দেখো তাপমাত্রা কিন্তু আমাদের এক, দেখছো 0°C 0°C তাপমাত্রা এক হলে তখন আমাদের এন্ট্রপি সূত্র কি, DS ইকুয়াল কত বলছি dQ/T, বা ডাইরেক্ট লিখতে পারো যে m ইন্টু L/T। m কি ভর, L হচ্ছে বরফ গলনের
তাপ বা আপেক্ষিক সুপ্ত তাপ ইকুয়াল টি হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, এখন দেখো এম কত দেওয়া আছে 1 কেজি। আচ্ছা, বরফ গলনের সুপ্ত তাপমাত্রা কত, এটা মুখস্থ যে 3.36 ইন্টু 10⁵ এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের পরিমাপটা। এত জুল কেজি ইনভার্স হচ্ছে আমাদের একক, তো আমি আর একক লিখলাম না। তাপমাত্রা কত দেওয়া আছে আমাদের দুই ক্ষেত্রেই 0 ডিগ্রি। তাপমাত্রা যদি একই হয় তখন আমাদের এই সূত্র, তো 0 ডিগ্রি মানে কত 273 কেলভিন। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে কত আসলো আমাদের 1.2 ইন্টু 10⁻³ ঠিক আছে, এভাবে করে এমসিকিউতে দেওয়া আছে। আচ্ছা, এটা যদি আমরা ডাইরেক্ট ভাগ করি, দেখো তোমাদের সামনে প্রথমে একটু ভাগ করে দেখাই, এত ইন্টু 10⁵ ঠিক আছে, ভাগ 273 কত আসছে। প্রথমে কিন্তু আমাদের এভাবে 10⁻³ আকারে মান আসে নাই। দেখো এই যে এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কত আসবে, আমাদের এই মানটা চলে আসবে। তো আমাদের এমসিকিউতে যদি এই আকারে থাকে সেজন্য আমরা এইভাবে বের করে ফেললাম। তো আমাদের এন্ট্রপির একক কত, জুল কেলভিন ইনভার্স 1, এটাই হচ্ছে আমাদের এন্ট্রপি পরিবর্তনের মান। ঠিক আছে, এরপরের ম্যাথটা দেখি। 0°C তাপমাত্রার এত গ্রাম বরফকে শুধুমাত্র গলানো হলে এন্ট্রপি পরিবর্তন, তো সেম একই কাজ। ঠিক আছে, যদি কোনো বরফকে গলানো হয় তখন সেটা 0°C তাপমাত্রার পানিতে চলে যায়। ঠিক এই দুইটার কি একই কোশ্চেন, গলানো মানে কি 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। তো আমাদের এম দেওয়া আছে, ঠিক আগের অঙ্ক, তাপমাত্রা যেহেতু একই, বরফ গলার তাপমাত্রা কত 0°C, এটা আমাদের জানতে হবে। তাপমাত্রা এক, তাহলে সূত্রটাও কি একই হবে, ডিএস ইকুয়াল কত এম ইন্টু এল বাই টি। তো এম কত আমাদের 600 গ্রাম দেওয়া আছে। আচ্ছা, এন্ট্রপির পরিবর্তন কত, তাপমাত্রা যেহেতু একই তার মানে সূত্র হচ্ছে আমাদের ডিএস ইকুয়াল এম ইন্টু এল মানে আপেক্ষিক সুপ্ত তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা। আচ্ছা, যেহেতু তাপমাত্রা একই সূত্র এটা, তো আমাদের এল এর মান কত, আমাদের বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে এটা, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এম কত দেওয়া আছে 600 গ্রাম, গ্রামকে আমরা কেজিতে নিয়ে গেলাম। তাপমাত্রা 0°C, তার মান হচ্ছে 273 কেলভিন। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে এম কত আমাদের 0.6 ইন্টু এল কত আপেক্ষিক সূত্র তাপ 3.36 ইন্টু 10⁵ এবং তাপমাত্রা কত 273 কেলভিন। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেটরে যদি এটা সমাধান করি যে 3.36 ইন্টু 10⁵ ইন্টু 0.6 ডিভাইডেড বাই 273 কত আসে আমাদের 738.4। তারপর আমাদের এন্ট্রপি পরিবর্তন একক কি জুল কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। এরপরের ম্যাথটা দেখি আমরা। এরপরের ম্যাথটা কি বলছে যে যখন 10 গ্রাম পানিকে, 10 গ্রাম মানে এম এর মান দেওয়া আছে, আচ্ছা, পানিকে 0°C থেকে 40°C তাপমাত্রা উত্তপ্ত করা হয়। দেখো এখানে কিন্তু বাষ্পের কথা বলে নাই, জাস্ট উত্তপ্ত মানে গরম করা হয়েছে, পানিকে গরম করা হয়েছে, তাপমাত্রা দুইটা দেওয়া আছে হয়, তখন এন্ট্রপি পরিবর্তন কত ক্যালোরি কেলভিন ইনভার্স হয়। আচ্ছা, এটার এককে আমরা পরে যাচ্ছি, প্রথমে আমরা এন্ট্রপি পরিবর্তন বের করতে হবে। আচ্ছা, এন্ট্রপি পরিবর্তন বের করতে হবে, আর তাপমাত্রা কয়টা দেওয়া আছে, দুইটা, পানি থেকে পানিতেই যাচ্ছি, জাস্ট তাপমাত্রাটা দুইটা দেওয়া আছে। তো দুইটা তাপমাত্রা দেওয়া থাকলে এন্ট্রপি পরিবর্তনের সূত্র কি, ডি এস ইকুয়াল এম এস লন T2 বাই T1। আচ্ছা, এম কত দেওয়া আছে আমাদের, এখানে এম এর মানটা লিখি, এম কত 10 গ্রাম। তো 10কে আমরা যদি 1000 দ্বারা ভাগ করি, কারণ আমাদের ভরের একক কত কেজিতে নিয়ে যেতে হবে, ভাগ করলে কত আসে আমাদের 0.01 কেজি। আচ্ছা, এস কত আপেক্ষিক সূত্র তাপের মান কত বলছে 4200 হবে, আর একক আছে একটা। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের T2 T1 কত দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে 0°C, তার মানে হচ্ছে আমাদের 273 কেলভিন, 273 কেলভিন T1। T2 হচ্ছে দ্বিতীয় নাম্বারে যেটা দেওয়া আছে, তো দ্বিতীয়তে কত দেওয়া আছে 40, তো 273 যোগ 40 কত আমাদের 313
কেলভিন। তো সবার মান বের করে ফেললাম। এখন আমরা এখানে মানটা শুধু বসাবো। যদি সব জায়গায় মান বসাই তাহলে T2/T1টা কত আসে আমাদের? T2 ভাগ T1 হচ্ছে 273, তারপর লন দিয়ে লন, তার মানে এই পুরাটার মান কত আসলে এত, ইন্টু এবার এম এর মান কত, ভর হচ্ছে আমাদের 0.01 ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 4200, দিলে কত আসলো আমাদের? 5.742 ধরলাম। তো এন্ট্রপির একক কত বসাই দিলাম, জুল কেলভিন ইনভার্স 1। এখন দেখো আমাদের এমসিকিউতে কি বলছে, ক্যালোরি কেলভিন ইনভার্স 1 বের করতে। তো কেলভিন ইনভার্স 1 তো আছে, শুধু জুল থেকে আমাদের কি হতে হবে, ক্যালোরিতে যাইতে হবে। তো আমরা কি জানি 1 জুল ইকুয়াল 0.24 ক্যালোরি। 1 ক্যালোরি ইকুয়াল কত আমাদের? 4.2 জুল, এবং 1 জুল ইকুয়াল কত? 0.24 ক্যালোরি। তো এখন আমাদের জুলে দেওয়া আছে, শুধু ক্যালোরিতে যাইতে হবে, তার মানে গুণ দিতে হবে। তাহলে কত, যেটা দেওয়া আছে যে 5.742 ইন্টু কত, 0.24, তাহলে কত আসলো আমাদের? 1.37। এবার ক্যালোরিতে চলে গেলাম, ক্যালোরি কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, যদি আমাদের এমসিকিউতে এখানে দেওয়া থাকে তো ভালো, আর আমার এমসিকিউতে এই পর্যন্ত আনতে বলছে, তো আমি সেই জন্য আনলাম। এতে তোমাদের কিছু শিখাও হলো। ঠিক আছে, তো এটাই কি আমাদের এন্ট্রপি পরিবর্তন বের করলাম, আশা করি বুঝছো। এরপরে 16 নম্বর এমসিকিউটা দেখি। এটা আমাদের একটু ছক আকারে দেওয়া আছে, আমরা একটু খেয়াল করি যে এই যে এইভাবে যে দেওয়া আছে আয়তকার পরাবৃত্তাকার। ঠিক আছে, এটা কি আমাদের সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র কেমন হয়, ঠিক এরকম হয়। পিভি আকারে সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্রটা কেমন হয়, এরকম আয়তকার পরাবৃত্তাকার হয়। আচ্ছা, তার মানে আমরা এটা বুঝলাম যে এটা কি আমাদের সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র। সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে এখানে আমাদের কিন্তু কাজ অনেক প্রকারে হয়, যে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া। তার মধ্যে এটা যে সমষ্ণ প্রক্রিয়া সেটা আমরা বুঝতে পারলাম। তো সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের রাশিমালার সমীকরণ কি? ডাব্লিউ ইকুয়াল এন আর টি লন V2/V1। আচ্ছা, এটা লিখলাম। এক্ষেত্রে দেখো V2/V1 কেন লিখলাম, আমাদের সমীকরণে কত দেওয়া, আয়তনের হিসাবটা আছে। ঠিক আছে, এখন আমরা ইচ্ছা করলে এখানে P2, আমাদের সূত্রটাই কিন্তু W ইকুয়াল nRT লন P2/P1। তো আমরা জানি যে P1/V1 ইকুয়াল P2 কত, V2। তো P2/P1 ইকুয়াল কত, V2/V2, V2/V1। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা লিখলাম। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে এন আর টি। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে শুধু এন এর মানটাই দেওয়া আছে, আর এর মান না হলে জানি, কিন্তু তাপমাত্রা কিন্তু দেওয়া নাই, তো আমরা এটার মান বের করতে পারবো না। আমরা জানি আদর্শ সমীকরণ থেকে পিভি ইকুয়াল কত, এন আর টি। তাহলে আমরা লিখতে পারি যে P1/V1, মানে এখানে এন আর টি জায়গায় P1/V1 বসাইলাম লন V2/V1। আচ্ছা, এখন দেখো আমাদের P1 আর V1, V2/V1 এটার মান বের করতে পারি। ঠিক আছে, এখন আমরা একটু লেখচিত্রটা খেয়াল করি, যে এটা হচ্ছে আমাদের চাপের জায়গা, আর এটা কি আমাদের আয়তন। আয়তনটা কিন্তু সেন্টিমিটার কিউবে দেওয়া, আয়তনের একে কিন্তু আমরা এটা লিখতে পারবো না, আমাদের আয়তনটাও কিন্তু চেঞ্জ করতে হবে, এগুলা খেয়াল রাখতে হবে। তো আমাদের মূলত কি দেওয়া আছে দেখো, এটা কি আমাদের V1, এটা হচ্ছে আমাদের V2, আর এটা হচ্ছে চাপের ক্ষেত্রে এটা কি আমাদের P1, এটা হচ্ছে কি আমাদের P2। আচ্ছা, এখন দেখো P1 কত দেওয়া আছে আমাদের, P1 হচ্ছে, এখানে আমরা খেয়াল করি এটা P1 এটা P2 হইতো কখন, যে আমাদের লেখচিত্রটা যদি ঊর্ধ্বমুখী উপরে যাইতো, কিন্তু এটা কিন্তু আমাদের নিচে নামতেছে। ঠিক আছে, চিহ্নটা নিচে, তো তাহলে দেখো আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের P1 আর এটা হচ্ছে আমাদের P2। ঠিক আছে, এটা P1, এটা হচ্ছে আমাদের P2, এটা B1, এটা হচ্ছে B2। আচ্ছা, তো P1 কত দেওয়া আছে, 2 ATM। তো ATM আমরা ইউজ করতে পারবো না, আমরা ATM কে কত, নিউটন মিটার ইনভার্স 2 তে নিয়ে যাব। তো 2 ইন্টু তারপর কত আমাদের
1 atm equal 101325 101325 নিউটন মিটার ইনভার্স 2 ইন্টু v1 কত আমাদের 1 আচ্ছা এখন দেখো 1 সেন্টিমিটার কিউব 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল 10 টু দি পাওয়ার ইনভার্স 6 মিটার কিউব। এটা আমাদের জানতে হবে, আমাদের আয়তনের একক মিটার কিউবে নিয়ে আসতে হবে। তো আমরা কত করলাম, 1 সেন্টিমিটার কিউব দেওয়া আছে v1 কে আমরা কত লিখলাম 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব ইন্টু লন v2 বাই v1। আচ্ছা এখন দেখো এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যেতে পারি, কিন্তু যেহেতু কাটশিট হয়ে যাবে তো আমরা এটাকে আর নিলাম না, যে v2 কত আমাদের 4 এবং v1 হচ্ছে কত আমাদের 1। আচ্ছা এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো লন 4 মানে কত আমাদের, লন 4 আসলে এত ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 ইন্টু 101325 ইন্টু 2 কত আসলো আমাদের, এটা আসলো 0.028 জুল, কাজের একক জুল। তাহলে এটাই হচ্ছে কত আমাদের অ্যান্সার, আশা করি বুঝছো। আচ্ছা এরপরে দেখো সমষ্ণ রেখা কোনটি, একটু আগে বললাম যে সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের কাজ রেখা কেমন হবে এরকম, পি আর ভি এর ক্ষেত্রে আমাদের রেখাটা কেমন হবে, আয়তাকার পরাবৃত্তাকার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা এমন হবে। তাপগতীয় চলক নির্দেশ করে কি আমাদের চাপ, আয়তন, তাপমাত্রা, তাপ, এই চারটা জিনিস। আচ্ছা এরপরে 19 নাম্বারটা আমরা দেখি। আচ্ছা এবার 19 নাম্বারটা দেখো, আমরা একটু খেয়াল করি পি আর ভি লেখচিত্রের ক্ষেত্রে আমাদের এ কিউ হচ্ছে আমাদের রুদ্রতাপীয় লেখো এ কিউ, এবং এ আই হচ্ছে আমাদের সমষ্ণ লেখো। আচ্ছা কি বলছে, এ কিউ মানে রুদ্রতাপীয় লেখার ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটা সঠিক। আমরা জানি রুদ্রতাপীয় ক্ষেত্রে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক, এটা হচ্ছে আমাদের সূত্রটা, এই সূত্রটা হচ্ছে সঠিক, ঠিক আছে। চাপ এবং আয়তনের ক্ষেত্রে রুদ্রতাপীয় এই সূত্রটা হয়, এগুলা কিন্তু হয় না চাপ রুদ্রতাপীয়র ক্ষেত্রে, তো এটা একটা মুখস্থ। এরপরে দেখি উদ্দীপকের গ্যাসটি হাইড্রোজেন হলে এ কিউ মানে রুদ্রতাপীয় লেখো থেকে এ আই মানে সমষ্ণ লেখো অপেক্ষা কত গুণ খাড়া হবে। আচ্ছা এখানে দেখো গামা গুণ লিখে রাখছে, আমাদের সূত্রই হচ্ছে যে আমাদের রুদ্রতাপীয় লেখো সমষ্ণ লেখো হতে গামা গুণ খাড়া হবে, ঠিক আছে। তো গামার মান কত হবে, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে এটা কি H2 বোঝায়, তো আমরা কি বলছি যে আমাদের এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান হবে 1.67, দ্বিপরমাণুকের ক্ষেত্রে হবে 1.41, ত্রিপরমাণুকের ক্ষেত্রে হবে 1.33। তো যেহেতু হাইড্রোজেন তার মানে কত 1.41, তো গামা গুণ খাড়া হবে, গামার মান হাইড্রোজেন মানে কত 1.41 গুণ খাড়া হবে। এটাই হচ্ছে আমাদের 20টা এমসিকিউ শেষ। এভাবে করে আমরা সবগুলোর অ্যান্সার করতে পারবো, আশা করি বুঝছো। যদিও ক্লাসটা একটু বড় হয়ে গেছে, কিন্তু এই এমসিকিউগুলো যদি তোমরা পারো আমার বিশ্বাস গাইডের যে কোনো এমসিকিউর সমাধান তোমরা করতে পারবা। আরেকটা এক্সট্রা এমসিকিউ আমরা করে ফেলি, যে 500 মিটার উঁচু জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের পানির তাপমাত্রার পার্থক্য কত। তো তাপমাত্রার পার্থক্য ডেলটি ইকুয়াল কত জি এইচ বাই এস, এরকম টাইপের সব অঙ্কে আমরা এই সূত্রটা ইউজ করব। এটা অ্যান্সারটা বের করা খুবই সোজা, কিন্তু অঙ্কটা দেখতে হয়তো বা কঠিন মনে হইতে পারে। তো যাই হোক, জি হচ্ছে আমাদের 9.8 ইন্টু উচ্চতা দেওয়া আছে কত 500 মিটার। আচ্ছা আর এস কত আমাদের, এস হচ্ছে যে আমাদের আপেক্ষিক তাপ, এস এর মান হচ্ছে 4200। আচ্ছা তাহলে এখন আমরা বের করে ফেলি যে 9.8 ইন্টু 500 ভাগ, আচ্ছা একটু ভুল হয়ে গেছিল, 9.8 ইন্টু 500 ভাগ 4200 কত আসলো আমাদের 1.167, ঠিক আছে। এত তাপমাত্রার হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অনেকের গাইডে বা টেস্ট পেপারে এরকম ম্যাথ থাকতে পারে, তো সেজন্য আমি এটারও সমাধান করে দিলাম। আশা করি বুঝছো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম।